ডক্টর ইউনূসের সাথে বিশ্বের সবার সাথে যোগাযোগ রয়েছে, সে তো অবশ্যই জানার কথা ছিল। তাহলে সে কেন তেল বাংলাদেশে এক্সট্রা মজুত করে রাখলো না, অতিরিক্ত মজুত করে রাখলো না? সে যদি 1 লাখ ব্যারেল তেল বাংলাদেশের জন্য অর্ডার দিয়ে রাখতো, আনায় না রাখুক, অর্ডার দিয়ে রাখতো, তাও বুঝতাম যে না, সে দিয়ে রাখছে। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই জাদুঘর যেটা করা হয়েছিল সেটা বলছিল অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় সেটি চালু করে দিবে। এখনো পর্যন্ত এটি জনগণের জন্য খুলে দিতে পারে নাই। এটি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বড় ব্যর্থতা। যদি অন্তর্বর্তীকালীন সরকারের বলতে হয়, তাহলে এখন অনেক ব্যর্থতায় চলে আসছে। কিছুদিন আগে আমরা দেখছি এখন মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, যাকে আমরা সম্মান দিয়ে বসিয়েছিলাম, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে সারা বাংলাদেশের জনগণ সম্মান করে বসিয়েছিল। কিন্তু এই যে বর্তমান সময়ে তেলের সংকট, একটা নির্বাচিত সরকার মাত্র 1 মাস ক্ষমতায় বসছে, তাকেই সবাই দোষ দিচ্ছে। কেন সে তেল আনতে পারতেছে না, তেলের মজুদ কেন সে আগে করে রাখলো না? সেই সরকার কি আগামী 1 বছর আগে কি ক্ষমতায় ছিল? তাকে কেন আমি ধরতে যাচ্ছি? আমি তো ধরবে 1 বছর আগে যে ছিল, সে কি জানতো না যে আমেরিকা আর ইরানের মধ্যে কমপ্লিট বেঁধে রয়েছে, তারা যে কোনো সময় যুদ্ধে জড়াইতে পারে, তেলের সংকট পড়তে পারে? ডক্টর ইউনূসের সাথে বিশ্বের সবার সাথে যোগাযোগ রয়েছে, সে তো অবশ্যই জানার কথা ছিল। তাহলে সে কেন তেল বাংলাদেশে এক্সট্রা মজুত করে রাখলো না, অতিরিক্ত মজুত করে রাখলো না? সে যদি 1 লাখ ব্যারেল তেল বাংলাদেশের জন্য অর্ডার দিয়ে রাখতো, আনায় না রাখুক, অর্ডার দিয়ে রাখতো, তাও বুঝতাম যে না, সে দিয়ে রাখছে, দেশের জন্য ভাবনা চিন্তা করছে। পক্ষান্তর আমরা দেখতে পাচ্ছি তার নামে বা তার নামের সাথে জড়িত যেসব কোম্পানি রয়েছে, সেসব কোম্পানির নামে কিছু ট্যাক্স মওকুফ করে নিয়েছে, নতুন করে কিছু লাইসেন্স করেছে, নতুন করে কিছু ব্যবসা প্রতিষ্ঠান করেছে। এই যে এইভাবে করে নিজের স্বার্থ হাসিল করছে, যেই যখন ক্ষমতায় গেছে সেই রাবণ হয়ে গেছে। এই ধরনের কাজকে আমরা ঘৃণিতভাবে দেখছি। আমরা মনে করি বাংলাদেশের জনগণকে এখন ধৈর্যের সাথে বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। একটা দেশে যত পরিমাণ অরাজকতা তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে, এই ক্রাইসিস মোমেন্ট তত আরও বেড়ে যাবে, জনগণের দুর্ভোগ লাগবে। আমরা সরকারি দল এবং বেসরকারি বিরোধী দল সবাইকেই বলবো, আপনারা আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করুন। প্রতিহিংসা এগুলো এখন আপাতত করেন না, কারণ শেখ হাসিনা ছিল আমাদের সবচেয়ে বড় শত্রু, তাকে আমরা তাড়াই দিচ্ছি, ফ্যাসিস্টকে। এখন আমরা সবাই একই সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। এই সরকারি দল, বিরোধী দল সবাই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে। তাহলে এখন নিজেরা যখন আমরা নিজেদের বিরুদ্ধে আবার আন্দোলন করব, তখন আসলেই ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ, বাংলাদেশ, এবং লাভবান হবে যারা এই বাংলাদেশের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল, ওই ফ্যাসিবাদীরাই, তারাই লাভবান হবে। ধন্যবাদ। আজকে সংবাদ সম্মেলন এখানেই। আমরা সর্বশেষ আর একটা কথা বলতে চাই, দুঃখিত আমি শেষ করে দিচ্ছিলাম, তার মাঝখানে একটু কথা বলে দিই। সেটা হচ্ছে জুলাই রাজবন্দীদের পক্ষ থেকে আমরা আবেদন করেছিলাম আইন মন্ত্রণালয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যে দায় মুক্তি আইন বাস্তবায়ন করতে হবে। এই জুলাইয়ের যারা যতক্ষণ স্টেক হোল্ডার আছে, মানে শহীদ পরিবার, আহত, রাজবন্দী, সবাই যাতে দায় মুক্তি পায় আন্দোলনে। এটার পূর্বের ইতিহাস রয়েছে এবং বিশ্বের সারা দেশে যখনই কোথাও বিপ্লব ঘটেছে এই ধরনের দায় মুক্তি আইন হয়েছে। সেই রেফারেন্স টেনে ধরার কারণেই এই আইন মন্ত্রণালয় সেই একটি আইন পাশ করে, গ্যাজেট প্রকাশ করে, এবং বর্তমান সরকারও দেখলাম সেটাকে সাধুবাদ জানিয়ে সেই গ্যাজেটটা রেখে দিয়েছে। আমরা তার জন্য এই সরকারকেও ধন্যবাদ জানাই, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাকেও ধন্যবাদ জানাই।